তুমি ঠিক আছো? ব্যথা পাওনি তো? মহুয়া না সূচক নিজের মাথা নাড়ল। অরণ্য একটা স্বস্তির শ্বাস ছাড়ল, কারণ তার এমন কিছু করার কোনো উদ্দেশ্য ছিল না। দুজনের মাঝে বেশ অনেকক্ষণ সময় ধরে নীরবতা বিরাজ করল। মহুয়া অবশেষে মুখ খুলল, বেশ মিহিস্বরে বলল, আমি কথাগুলো মজা করে বলেছি, রাগ করবেন না দয়া করে। আপনি বিছানায় ঘুমিয়ে পড়ুন, আমি সোফায় ঘুমোতে পারবো। এই বলে মেয়েটা একটা বালিশ নিয়ে বিছানা থেকে নেমে যেতে নিল। অরণ্য আচমকা ওর হাত ধরে ফেলল। অবাক হলো মেয়েটা, ড্যাব ড্যাব করে তাকালো পাশে থাকা পুরুষটির দিকে। অরণ্য স্বাভাবিক স্বরে বলল, কোথাও যাওয়ার প্রয়োজন নেই। দুজনে ঘুমানোর জন্য বিছানায় যথেষ্ট জায়গা আছে। তুমি ওপাশে শুবে, আর আমি এই পাশে। আর দুজনের মাঝে দূরত্ব বজায় রাখার জন্য একটা বালিশ থাকবে। আশা করি তোমার সমস্যা হবে না এতে। আপনি তো আমার সাথে এক বিছানায় ঘুমোতে। অরণ্য মহুয়াকে পুরো কথা শেষ করতে না দিয়ে শান্ত স্বরে বলল, দেখো মহুয়া, এটা কোনো সিরিয়াল না, এটা বাস্তব জীবন। আর আমাদের এর সাথে অভ্যস্ত হতে হবে, মানিয়ে চলতে হবে। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? মহুয়া হ্যাঁ নিজের মাথা নাড়ল। তা দেখে হয়তো অরণ্যের অধরে চিকন হাসির রেখা ফুটে উঠল, তবে তার গম্ভীর মুখভঙ্গির কারণে তা প্রকাশ পেল না। সে কিঞ্চিত মজার ছলে বলে উঠল, এই তো বুঝতে হাসির বাচ্চা। মহুয়া চমকে উঠল, ভরকে গেল মুহূর্তেই। নিজের মুখ বাঁকিয়ে বলে উঠল, লাট সাহেব একটা ব্রিটিশের বংশধর। এই বলে মেয়েটা নিজের জায়গায় শুয়ে পড়ল অন্য পাশ ফিরে। অরণ্য ভীষণ কষ্টে নিজের হাসি নিয়ন্ত্রণ করে রাখল, আর মনে মনে ভাবল, হুম, যতটা খারাপ ভেবেছিলাম ততটাও খারাপ হবে না এই সম্পর্কটা। মেয়েটা একটু বাচ্চা সুলভ, তবে মিষ্টি আছে বলতে হবে। অতঃপর নিজের মাথাটা একটা ঝাঁকি দিয়ে অপর পাশে শুয়ে পড়ল অরণ্য। সূর্য এখনো দিগন্তে উঁকি দেয়নি। ভোর 4:30টার নীরবতা যেন পুরো পৃথিবীকে এক কোমল প্রশান্তির চাদরে ঢেকে রেখেছে। আকাশে গাঢ় নীল অন্ধকারের ভেতরে ধীরে ধীরে ফিকে আলোর রেখা জন্ম নিচ্ছে। চারিদিক নিস্তব্ধ, কেবল মাঝে মধ্যে দূর থেকে ভেসে আসছে পাখির গুঞ্জন। ঠিক সেই সময় চারপাশের মসজিদগুলো থেকে ভেসে আসছে ফজরের আজানের মধুর ধ্বনি। এক মসজিদের আজান শেষ হওয়ার আগেই আরেকটি মসজিদ থেকে শুরু হয়। পবিত্র সেই ধ্বনি ভোরের শান্ত বাতাসে মিশে চারিদিকে ছড়িয়ে পড়েছে, যেন পুরো পরিবেশকে এক অপার্থিক পবিত্রতায় ভরে তুলছে। শীতল হিমেল হাওয়া আলতো করে গাছের পাতাগুলো দোলায়। পাতার মৃদু শব্দ আর আজানের ধ্বনি মিলে ভোরের মুহূর্তটাকে আরো গভীর ও মুগ্ধকর করে তুলছে। আজানের শব্দ কানে আসতেই মহুয়া সজাগ হয়ে উঠল। চোখ কসলাতে কসলাতে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। একবার বিছানার ও পাশে তাকালো, দেখলো অরণ্য অন্য পাশে হয়ে ঘুমাচ্ছে। মেয়েটা ভাবলো ছেলেটাকে নামাজ পড়ার জন্য ডাকবে কিনা। যদি অরণ্য আবার রেগে মেগে যায় এই ভয়ে আর ডাকলো না মহুয়া। গুটি গুটি পায়ে ওয়াশরুমের দিকে অগ্রসর হলো। অজু সেরে এসে নামাজ আদায় করে রুম থেকে বেরিয়ে গেল। বাড়ির কেউ কেউ হয়তো এখনো উঠেনি। নাসিরুদ্দিন চৌধুরী মসজিদে গিয়েই নামাজ আদায় করেন। আর বাড়ি ফিরে মৌসুমী বেগম না হয় মহুয়ার হাতে বানানো এক কাপ গরম গরম দুধ চা ছাড়া তার যেন দিনই শুরু হয় না। মহুয়া রান্নাঘরে গিয়ে চায়ের পানি বসিয়ে দিল। অন্য পাশে রুটি বানানোর জন্য পানি বসালো। ইতিমধ্যে মৌসুমী বেগম রান্নাঘরে এসে হাজির। মহুয়াকে দেখে একটা সৌজন্যের হাসি দিয়ে নরম স্বরে বলল, গুড মর্নিং মেহু। মহুয়াও তার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, মর্নিং মামনি। আমি চায়ের আর ময়দা গোলার পানি বসিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে আমি মাংস বসিয়ে দিচ্ছি। শাশুড়ি বৌমা দুজনেই নিজের কাজে লেগে পড়ল। মৌসুমী বেগম তরকারি বসাতে বসাতে মহুয়াকে জিজ্ঞেস করলেন, সাহারি আর উঠেনি? না মামনি, ইস, ডেকে দিতি। উনি যদি রেগে যায় তাই ডাকিনি। ধুর ভিতু, রাগ করতে যাবে। তখনই সদর দরজা খুলে নাসিরুদ্দিন চৌধুরী বাড়ির ভেতরে প্রবেশ করলেন। ভদ্রলোকের পরনে সুতি কাপড়ের একটা সাদা পাঞ্জাবি, তার উপরে একখানা কালো রঙের শাল, চোখের মোটা ফ্রেমে একখান চশমা। বয়সের ছাপ মুখে পড়লেও তার আচরণ এখনো তাগড়া বয়সী যুবকের ন্যায়। তিনি পত্রিকার কাগজ হাতে নিয়ে ডাইনিং এরিয়াতে আসলেন।
রান্নাঘরে তার দুজন প্রিয় মানুষকে দেখে সৌজন্যের হাসি দিয়ে বলে উঠলেন। তাস, কার হাতের চা আমার কপালে জুটবে শুনি? তার কণ্ঠ শুনে মহুয়া আর মৌসুমী বেগম তাকালেন ডাইনিং টেবিলের দিকে। ভদ্রলোক তাদের দিকে তাকিয়ে আছে। মহুয়া চা কাপে ঢেলে তার দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, আমার হাতের বাবাই। বাহ, তাহলে আর দেরি কিসের? দাও, চা দিয়ে আমার দিন শুরু করি। তার কথায় মৃদু হাসল মহুয়া। মেয়েটার চায়ের কাপখানা নাসিরুদ্দিন চৌধুরীর সামনে রাখতেই তিনি কাপ হাতে নিয়ে এক চুমুক দিলেন আর প্রশান্তির স্বরে বললেন, এই না হলে চা? বুঝলে তো মহুয়া, তোমার হাতে চা খেলে আমার মায়ের কথা মনে পড়ে যায়। আমার মাও এমন করে চা বানাতেন। আহ, কি যে স্বাদ ছিল! আহা, কি যে স্বাদ ছিল! ঠিক বলছো গো। মায়ের হাতের শুধু চা না, সব ধরনের রান্নাই অসাধারণ ছিল। তার থেকেই তো আমার এই হেসেল সামলানো শিখা। নাসিরুদ্দিন চৌধুরীর কথায় সায় দিয়ে মৌসুমী বেগম কথাটা বললেন। তার আর তার শাশুড়ির সম্পর্ক ছিল মামের মতো, যেমনটা এখন তার আর মহুয়ার সম্পর্ক। মৌসুমী আর তার শাশুড়ির মধ্যে কোনো কথা কাটাকাটি হতো না। মানুষটা খুব কমই সময় তাদের ছেড়ে চলে গেলেন, অথচ তার স্মৃতিগুলো এখনও চৌধুরী বাড়ির মানুষগুলোর মন প্রাণে মিশে আছে। তারা যখন কথা বলছিল তখনই সেখানে এসে হাজির হয় অরণ্য। পরনে সাদা রঙের একটা শার্ট, কালো প্যান্ট আর হাতে একটা ঘড়ি। চুলগুলো বরাবরের মতোই পরিপাটি করে রাখা। মুখের ভঙ্গিমা দেখে বোঝা দায় তার বর্তমান মুড। অরণ্য এসে একটা চেয়ার পেতে বসল। নাসিরুদ্দিন চৌধুরী ছেলেকে দেখে বললেন, গুড মর্নিং। মর্নিং আব্বু। আচ্ছা, একটা কথা বলার ছিল তোমায়। হ্যাঁ, বলো। কাকাই নাকি দিঘির বিয়ে ঠিক করেছে, এটা সত্যি? হ্যাঁ, আর ওর বিয়েটা তো আমাদের বাড়ি থেকেই হবে। ও, যাক, ভালোই হলো। অরণ্য নিজের দৃষ্টি নাসিরুদ্দিন চৌধুরীর কাছ থেকে সরিয়ে রান্নাঘরের দিকে নিক্ষেপ করল। মহুয়া আর মৌসুমী বেগম নাস্তা তৈরি করছে। সকালের আলো জানালা দিয়ে ভেতরে ঢুকে রান্নাঘরকে নরম একটা আভা ভরিয়ে দিয়েছে। অরণ্যের দৃষ্টি ধীরে ধীরে এসে থামল মহুয়ার উপর। শ্যামবর্ণের মেয়েটা মাথা নিচু করে কাজ করছে। তার লম্বা চুলগুলো খপা করে বাঁধা, তবুও কিছু এলোমেলো গোছা কপালের পাশে এসে পড়েছে। মুখে নেই কোনো সাজসজ্জা, তবুও যেন এক অদ্ভুত পবিত্রতা লেগে আছে তার মুখে। অরণ্যের মনে হলো মহুয়াকে এই মুহূর্তে ঠিক কোনো সাধারণ মেয়ের মতো লাগছে না, বরং মনে হচ্ছে ভোরের শিশিরের ভেজা কোনো পবিত্র ফুলের মতো, যার সৌন্দর্য থেকে চোখ ফেরানো যায় না। কেন যেন অরণ্যের বুকের ভেতরটা নরম হয়ে এলো। শ্যামলা মেয়েরা বুঝি এত স্নিগ্ধ হয়? তা হয়তো মহুয়াকে দেখলে তার মনে একটা খাত থেকে যেত। ছেলের দৃষ্টি অনুসরণ করে নাসিরুদ্দিন চৌধুরীও তাকালেন সেদিকে। তার দৃষ্টি উৎস সে মহুয়া তা বুঝতে পেরে নাসিরুদ্দিন চৌধুরী ক্ষীণ হাসলেন, অতঃপর ছেলের কাঁধে হাত রাখলেন। অরণ্যের ধ্যান ভেঙে গেল। এলোমেলো দৃষ্টিতে তাকালো বাবার দিকে। নাসিরুদ্দিন চৌধুরী বললেন, কি দেখছো? কই, কিছু না আব্বু। অরণ্য বাবার দিক থেকে চোখ সরিয়ে নিল। নিজের গলা পরিষ্কার করে মৌসুমী বেগমকে উদ্দেশ্য করে বলল, মা, চা দাও, অনেকদিন পর তোমার হাতে চা খাবো। আজ তো আমি চা বানাইনি, মহুয়া বানিয়েছে। রান্নাঘর থেকে মৌসুমী বেগম ব্যস্ত স্বরে বলে উঠল। অরণ্য কিছু মুহূর্ত চুপ রইল, তারপর সাবলীন কণ্ঠে বলল, ওকে, তাই দাও। মহুয়া হাতে কাপ নিয়ে রান্নাঘর থেকে এলো। অরণ্যের সামনে চায়ের কাপটা রেখে দ্রুত পায়ে আবার রান্নাঘরে ফিরে গেল, যেন সে অরণ্যের থেকে পালাতে চাইছে। অরণ্য আনমনে হাসল, তার চায়ের কাপে চুমুক দিল। এক চুমুক দেওয়ার পর সে কিছু মুহূর্ত স্থির রইল। তা দেখে নাসিরুদ্দিন চৌধুরী কৌতূহলী স্বরে ছেলেকে জিজ্ঞেস করলেন, চা কি ভালো লাগেনি? অরণ্য একবার বাবার দিকে তাকালো, তারপর পুনরায় চায়ের কাপে কাপটি হাতে তুলে আরেকটি চুমুক দিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ল আর শান্ত একদম নিচু স্বরে বলল, মনে হচ্ছে এবার থেকে এর অভ্যাস করে নিতে হবে, বুঝলেন কে চৌধুরী সাহেব? ছেলের কথায় হেসে উঠলেন নাসিরুদ্দিন চৌধুরী। বাপ ছেলের আলাপ আলোচনা কিছুই বুঝতে পারলেন না রান্নাঘরে থাকা দু রমণী। নাসিরুদ্দিন চৌধুরী নিজের চশমাটা খুলে পরিষ্কার করে পুনরায় চোখে পরে নিলেন।
পত্রিকার কাগজটা বন্ধ করে ছেলের দিকে তাকালেন আর রসিকতার স্বরে বললেন, কেমন যেন প্রেম প্রেম গন্ধ পাচ্ছি পুত্র। অরণ্য নিজের চোখ জোড়া ঘুরালো আর চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, তুমি একটু বেশি বুঝে ফেলেছ। শোনো ছোকরা, তোমার এই বয়স আমি এককালে পার করে এসেছি। নাসিরউদ্দিন চৌধুরী আর কিছু বললেন না। মহুয়া আর মৌসুমী বেগম নাস্তার প্লেটগুলো নিয়ে টেবিলের উপরে এনে রাখলো। অতঃপর বাড়ির বাকি সদস্যদেরকে ডাকলো নাস্তা করার জন্য। এক এক করে সবাই নিচে নেমে এলো। সবাই যে যার মতো নাস্তা করছে। আচমকাই মোনালিসা চায়ের কাপটা সরিয়ে দিয়ে বলল, ইস, আমি চা খাই না। এই যে তুমি মহুয়া, আমার জন্য এক কাপ গ্রিন টি নিয়ে এসো তো। খাবারের মাঝে বিষম খেলো লাবণ্য। তাকে জিহান পানি এগিয়ে দিল। লাবণ্য পানি না খেয়ে মোনালিসাকে উদ্দেশ্য করে বলে উঠল, তোমার তো নিজের হাত পা আছে, তা নিজে গিয়ে বানিয়ে আনো না। আহ লাবু, ও তোমার বড় হয়, ঠিক করে কথা বলো। বেশ শান্ত স্বরে কথাটি বলল মৌসুমী বেগম। অতঃপর মোনালিসার দিকে তাকিয়ে বেশ হাসি মাখা মুখেই বললেন, ও সকাল থেকে নাস্তা বানিয়েছে, তাই ওকে হুকুম করাটা তোমার শোভা পায় না মোনা। আর এটা তো তোমার বাড়ির মতোই। যাও, তুমি গিয়ে বানিয়ে নাও, কিচেনে সব রাখা আছে। মামুনি, আমি বানিয়ে। মহুয়া নিজের কথাটা শেষ করতে পারল না। মৌসুমী বেগম তাকে চোখ রাঙিয়ে চুপ করিয়ে দিলেন। এদিকে মোনালিসা যেন রাগে ফুঁসে বোম হয়ে যাচ্ছে। তবুও মৌসুমী বেগমের উপর আর কোনো কথা বললেন না। রান্নাঘরে চলে গেল। সবাই পুনরায় নিজেদের খাওয়ায় মনোনিবেশ করল। কয়েক মুহূর্ত যেতেই রান্নাঘর থেকে একখান বিকট শব্দ ভেসে এলো। সবাই চমকে উঠল। তড়িঘড়ি করে টেবিল ছেড়ে সবাই কিচেনের দিকে এগিয়ে গেল। শুধু অরণ্য আর মৌসুমী বেগম গেলেন না। সবাই রান্নাঘরের সামনে গিয়ে স্থির হয়ে গেল। মোনালিসা নিচে বসে আছে। তার পুরো শরীরে ময়দা ছড়িয়ে ছিটিয়ে আছে আর ময়দার ডিব্বাটা ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। তার এমন অবস্থা দেখে জিহান আর লাবণ্য যেন হাসিতে ফেটে পড়ার উপক্রম। মহুয়া আর আরিস মোনালিসার কাছে গিয়ে তাকে উঠালো। নাসিরউদ্দিন চৌধুরী জিজ্ঞেস করলেন, এমন অবস্থা হলো কিভাবে তোমার? মোনালিসা কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, আমি বুঝতে পারছিলাম কোথায় কি রাখা আছে। প্রথমে ভাবলাম গ্রিন টি খাবো, পরে তা বাদ দিয়ে কফি বানানোর কথা ভাবলাম। চিনির ডিব্বা নামাতে গিয়ে আমি ময়দার ডিব্বার উপর পড়ে গেলাম। কি? সবাই অবাক স্বরে চেঁচিয়ে উঠল। মোনালিসা নিজের জিভ কেটে বলল, না না, ময়দার ডিব্বা আমার উপরে পড়ে গেছে। মা ছেলে দুজনেই মুখোমুখি বসে আছে। দুজনের চোখের ভাষা দেখে বোঝা যাচ্ছে না তাদের মনে কি চলছে। অস্বস্তিকর নীরবতা ভেঙে মৌসুমী বেগম অরণ্যের উদ্দেশ্যে বেশ শান্ত স্বরে বললেন, নিজেদের মাঝে তৃতীয় ব্যক্তিকে আসতে না দিলেই ভালো হয় শাহরিয়ার। মায়ের কথার অর্থ বুঝতে পারল না অরণ্য। কপালে ভাঁজ পড়ল তার। বিলম্বনা নিয়ে জিজ্ঞেস করল, তোমার কথার অর্থ বুঝলাম না আম্মু। আমি মোনালিসার কথা বলছি। লিসা, ও কি করেছে আবার? কিছু করেনি, তবে করতে কতক্ষণ? বেশ টেনে কথাটা বললেন মৌসুমী বেগম। অরণ্য পুনরায় জিজ্ঞেস করল, মানে? স্বামী স্ত্রীর মাঝে ফাটল ধরাতে একটা তৃতীয় ব্যক্তি যথেষ্ট। আর মোনালিসার হাবভাব দেখে আমার তাই মনে হচ্ছে। অরণ্য এবার বুঝতে পারল মায়ের কথার অর্থ, কিন্তু বিরক্তও হলো বেশ। মোনালিসা তার বন্ধু। সর্বদাই সে মোনালিসাকে বন্ধুর চোখেই দেখেছে আর তার মতে মোনালিসাও তাকে একজন ভালো বন্ধু হিসেবেই দেখে। এর বেশি কিছু তাদের মধ্যে নেই। তাই অরণ্য বেশ শান্ত স্বরে বলল, লিসা শুধুমাত্র আমার বন্ধু হয়, এর বেশি কিছু নয়। শব্দহীন হাসলেন মৌসুমী বেগম। জীবন দশায় তিনি বহু অভিজ্ঞতার রপ্ত করেছেন, তাই ছেলের কথাটা তার কাছে হাস্যকরই মনে হলো। তিনি চায়ে চুমুক দিয়ে বললেন, তোমার কাছে না হয় সে বন্ধুর মতো, কিন্তু তার মনের খবর কি তোমার জানা আছে শাহরিয়ার? শোনো, আমি তোমার মা, সর্বদা তোমার মঙ্গল কামনা করি, তাই তোমায় সাবধান করে দিলাম। নতুন জীবনে পা রেখেছ, হাজারো বিপদ তোমার আশেপাশে ঘুরঘুর করছে, তাই পূর্ব থেকে সতর্ক থাকা শ্রেয়।
চট্টগ্রাম শহরের কোলাহল পেরিয়ে সবুজে মোড়ানো এক শান্ত প্রান্তে দাঁড়িয়ে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চারিদিকে উঁচু নিচু পাহাড়, ঘন সবুজ গাছপালা আর পাখির করতানে ভরা প্রশান্ত পরিবেশ, যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়ে দিয়েছে এই শিক্ষা অঙ্গনকে। সকালে ক্যাম্পাসের হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছে, দূরে কোথাও শিক্ষার্থীদের হাসি আড্ডা, কোথাও আবার বই হাতে ব্যস্ত পদচারণা। এই শান্ত সুন্দর ক্যাম্পাসের সামনে এসে থামলো একটি কালো গাড়ি। গাড়ির দরজা খুলে ধীরে ধীরে নেমে এলো অরণ্য। পরনে সাদা রঙের শার্ট আর প্যান্ট, হাতে দামি ঘড়ি, চোখে কালো সানগ্লাস। তার ব্যক্তিত্বে সেই চিরচেনা গাম্ভীর্য। চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়ালো সে। গাড়ির ভেতর থেকে নেমে এলো মহুয়া আর লাবণ্য। অরণ্যের দৃষ্টি যেন অজান্তেই গিয়ে থামলো মহুয়ার উপর। হালকা বাতাসে মেয়েটার হিজাবের প্রান্তটা একটু নড়ে উঠছিল। সাজসজ্জা বলতে কিছুই নেই, তবুও তার শ্যামলা মুখটা অদ্ভুত এক শান্ত সৌন্দর্য ফুটে আছে। অরণ্যের আজ ওদের নিয়ে আসার কথা ছিল না। মহুয়া আর লাবণ্যকে সবসময় জিহানি ভার্সিটিতে পৌঁছে দেয়, কিন্তু আজ জিহান নাসিরুদ্দিন চৌধুরীর সঙ্গে তাদের নতুন কারখানায় গেছে, যার দরুন আজ অরণ্যকে মহুয়া আর লাবণ্যকে নিয়ে আসতে হলো। গাড়িতে লাবণ্য নানান প্রকার কথা বললেও মহুয়া খুব একটা কথা বললেনি বললেই চলে। চুপসে লাবণ্যর পাশে বসেছিল। অরণ্যকে বিদায় জানিয়ে লাবণ্য আর মহুয়া ক্যাম্পাসের দিকে হাঁটা ধরতেই ওদের সঙ্গে দেখা হয়ে যায় সোহাগের। সোহাগ হলো লাবণ্যের ব্যাচমেট। লাবণ্য ওকে মহুয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। তারা কিছু কথা বলে চলে যেতে নেয়। অরণ্য ধুম করে এসে সোহাগের পাশে দাঁড়ালো আর সোহাগকে উদ্দেশ্য করে বেশ শক্ত কণ্ঠে ঢেকে উঠল। হাই, দাঁড়া। জি ভাইয়া। ওই মেয়েটাকে জানিস? অরণ্য মহুয়ার দিকে হাত তাক করে প্রশ্ন করলো। সোহাগও স্বাভাবিকভাবে উত্তর দিল, হ্যাঁ, ও তো মাহুয়া। এখন আমার বউ। নিজের অজান্তেই বেশ অধিকারী স্বরে কথাটি বলল অরণ্য। তো আমি কি করব তা জেনে? কি করবি মানে? তুই আমার বউর থেকে দূরে থাকবে। অরণ্যের কণ্ঠে প্রকাশ পেল তীব্র ঈর্ষা। আইসে, আমি কেন আপনার কথা শুনতে যাব? আপনি যখন বউয়ের মুখ না দেখে চলে গেছিলেন তখন মনে ছিল না ও আপনার বউ? অরণ্য অবাক দৃষ্টিতে তাকালো ছেলেটির দিকে, অতঃপর খেকিয়ে উঠে বলল, অপমানস? এই, তোর সাহস হলো কি করে আমার যেটা করার? সোহাগের ঠোঁটে দুষ্টুমির হাসি ফুটে উঠল। সে জানে অরণ্য লাবণ্যের ভাই আর মহুয়ার হাজব্যান্ড, তাই সে বেশ ভাব নিয়ে বলল, বারে, আপনি দোষ করবেন আর আমরা তা স্মরণ করিয়ে দিলে দোষ? অরণ্যের চোয়াল শক্ত হয়ে এলো। একে তো ছেলেটাকে সে চিনে না, আবার অন্যদিকে ছেলেটা তার বোন আর বউয়ের সঙ্গে হেসে হেসে কথা বলছিল। মাথার মধ্যে যেন রাগ চড়ে বসবে তার। ইচ্ছে করছে ছেলেটাকে ঠাটিয়ে দুখানা চর মেরে দিতে, তবুও নিজেকে সামলে নিল অরণ্য আর দাঁতে দাঁত পিষে বলে উঠল, মুখ সামনে কথা বল, নাহলে তোমায় পদ্মা সেতু থেকে ধাক্কা মেরে ফেলে দেব। অরণ্যের ছেড়ে সোহাগ হো হো করে হেসে উঠল আর বলল, ভাই, ভয় দেখাবেন না। এমনভাবে থ্রেট দিচ্ছেন যেন আমি আপনার বউকে ভাগিয়ে নিয়ে যাচ্ছি। শোনেন বড় ভাই, আমার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি অন্য পুরুষের বউয়ের দিকে নজর দিই না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। অরণ্য বিরক্ত হয়ে নিজের গাড়ি নিয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। সোহাগকে কেন যেন তার বিন্দুমাত্র সহ্য হলো না। ইচ্ছে করছিল ছেলেটার নাক ফাটিয়ে দিতে, তবুও তা করল না। যতই হোক এটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সবাই তো অরণ্যের দিকেই আঙ্গুল তুলবে। হতে পারে কিছু প্রভাব মহুয়া আর লাবণ্যর উপরে পড়বে। তাই নিজের ভদ্রতা বজায় রেখে সে বেরিয়ে এলো। চৌধুরী মঞ্জিলের সামনে অরণ্য গাড়ি থামিয়ে বেরিয়ে এলো। দ্রুত পায়ে বাড়ির ভিতরে প্রবেশ করতেই দেখতে পেল আরিস কিছু নথিপত্র চেক করছে আর মোনালিসা মুখে ফেস প্যাক লাগিয়ে বসে আছে। অরণ্যের বিরক্তটা যেন আরো 3 গুণ বেড়ে গেল। নিজের হাতের ঘড়ি খুলতে খুলতে সোফায় গিয়ে বসলো আর মোনালিসার উদ্দেশ্যে বেশ গম্ভীর স্বরে বলে উঠল, আরিসকে একটু হেল্প করে দিলেও তো পারিস। মোনালিসা নিজের চোখ খুলল। অরণ্যকে দেখে তার মুখে হাসি ফুটলেও অরণ্যের গম্ভীর কণ্ঠ তাকে নিরাশ করল। সে বলল, আমি এখন আমার স্কিন কেয়ার নিয়ে ব্যস্ত আছি, ও একাই করে নিতে পারবে। বাদ দে তো শাহরিয়ার, ও যে অলস, ওকে স্কিন কেয়ার করতে দে।
আমার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। আরিদের শান্ত কথায় অরণ্য ফোঁস করে শ্বাস ছাড়ল। ও মাঝে মাঝে বুঝে পায় না এই লিসার সঙ্গে তাদের বন্ধুত্ব হলো কেমন করে। যেখানে অরণ্য আর আরিস সম্পূর্ণ কর্মমুখী ব্যক্তি, সেখানে ও যেন অলসতার আস্তরণ। অরণ্য সোফা থেকে উঠে সিঁড়ির দিকে অগ্রসর হতে হতে গম্ভীর স্বরে বলল, নতুন ক্লায়েন্টদের সঙ্গে আমার একটা অনলাইন মিটিং আছে, সো কেউ যেন আমি ডিস্টার্ব না করে। এই বলে অরণ্য সিঁড়ি ডেঙ্গিয়ে নিজের ঘরে চলে গেল। মোনালিসা তার যাওয়ার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে নাক কুঁচকে বলল, ও কি কথাটা আমাকে মিন করে বলেছে? আরিস কাগজপত্র এক করতে করতে একবার চোখ তুলে মোনালিসার দিকে তাকালো, অতঃপর পুনরায় নিজের কাজে মনোযোগ দিতে দিতে বলল। হয়তো। মোনালিসা নিজের নাক ফুলিয়ে বসল। অরণ্যের তার প্রতি এই কোল্ড আচরণ সে আর নিতে পারল না। আর বাংলাদেশে আসার পর থেকে যেন অরণ্য আরো কোল্ড আচরণ করছে তার সঙ্গে। মোনালিসা আরিসকে জিজ্ঞেস করল, আমরা কবে কানাডায় ফিরবো? শাহরিয়ার যখন চাইবে। আর ও কয়েক মাস থাকার প্ল্যান করে এসেছে। এখান থেকে যেতে পারলেই বাঁচি। আমার ওই মহুয়াকে একদম ভালো লাগে না। আরিস বেশ সন্তুষ্ট হলো মোনালিসার কথায়, তাই খানিকটা শীতল স্বরে বলল, অরণ্য অবশ্য যাওয়ার সময় মহুয়াকে সাথে নিয়ে যাবে। মোনালিসার চোখ জোড়া বড় বড় হয়ে গেল আর খেকিয়ে বলে উঠল, ওই মেয়েটাকে কেন নিবে শাহরিয়ার? আরিস স্বাভাবিকভাবেই উত্তর দিল, ও শাহরিয়ারের বউ, ওকে শাহরিয়ার অবশ্য নিবে। শাহরিয়ার ওকে বউ বলে স্বীকৃতি দেয়নি। দিতে কতক্ষণ? শাহরিয়ার মহুয়াকে ভালোবাসে না। বাঁচতে কতক্ষণ? উফ, তোর সাথে কথা বলাটাই আবার ভুল হয়েছে। তো আমি কি তোকে বলতে বলেছি নাকি? ধুর। মোনালিসা সোফা থেকে উঠে ধূপধাপ পা ফেলে নিজের ঘরের দিকে চলে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে আরিস একটা স্বস্তির শ্বাস ছাড়ল আর মনে মনে বলল, তুই যে শাহরিয়ারকে ভালোবাসিস তা আমার জানা আছে, তবে তোদের এক হওয়া অসম্ভব। শাহরিয়ার হলো আগুন আর তুই হলি ঘি, আর আগুনে ঘি ঢাললে তার নেভার বদলে আরো দাউ দাউ করে জ্বলে ওঠে। অন্যদিকে মহুয়া হলো শান্ত পানির মতো, যা শাহরিয়ারের জন্য একদম পারফেক্ট। নিশুতি রাত ধীরে ধীরে পৃথিবীর বুকে তার নরম আঁচল মেলে দিয়েছে। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। আকাশ জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য তারার মিটিমিটি আলো, যেন কালো আকাশে ক্যানভাসে কেউ রূপুলির বিন্দু এঁকে দিয়েছে। চাঁদের স্নান আলো নিঃশব্দে গাছের পাতায়, ঘাসের ডোগায় আর ফাঁকা পথের উপর পড়ে এক স্বপ্নময় আবহ তৈরি করেছে। দূরে কোথাও থেকে মাঝে মধ্যে ঝিঝি পোকার মৃদু ডাক ভেসে আসছে। হালকা শীতল বাতাস ধীরে ধীরে বয়ে গিয়ে গাছের পাতাগুলোকে আলতো করে দুলিয়ে দিচ্ছে। মনে হয় যেন প্রকৃতি নিজেই আজ চুপচাপ বসে আছে, ক্লান্ত দিনের পর একটু শান্তি খুঁজে নিতে। এর বিপরীত দৃশ্য লক্ষ্য করা যায় চৌধুরী মঞ্জিলের বিশাল বাগানে। এই নীরব রাতেই চৌধুরী মঞ্জিলের বাগানে বসেছে ছোট্ট এক আড্ডার আসর। জিহান, অরণ্য, আরিস, মহুয়া, লাবণ্য আর মোনালিসা গোল হয়ে বসে গল্পে মেতে উঠেছে। কখনো কারো হাসির শব্দ রাতের নীরবতা ভেঙে ছড়িয়ে পড়ছে বাগানের চারিদিকে, আবার কখনো কেউ কিছু বললে বাকিরা মন দিয়ে শুনছে। মহুয়া প্রথমে আসতে চায়নি, কিন্তু লাবণ্যের জোরাজুরিতে না এসে থাকতে পারল না। তবে যতটা সম্ভব সে অরণ্যের দৃষ্টি এড়িয়ে চলার চেষ্টা করছে। লোকটা তার সাথে স্বাভাবিকভাবে দু একটা কথা বললেও মহুয়ার ছোট্ট হৃদয় কেন যেন বারবার হাঁসফাঁস করছে। অরণ্য কি আদৌ কখনো তাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে, নিজের স্ত্রীর মর্যাদা দিবে? মহুয়ার মন আরও খারাপ হয়ে যায় তার গায়ের চামড়ার কথা ভেবে। অরণ্য বেশ ফর্সা এক তাগড়া যুবক, আর সেখানে মহুয়া উজ্জ্বল শ্যামলা তরুণী। দুজনকে একসাথে কেমন বেমানান মনে হয় তার কাছে। মহুয়ার ভাবনার মাঝে ছেদ ঘটে লাবণ্যের মৃদু ধাক্কাতে। মহুয়া বিব্রত চাহনিতে তাকালো লাবণ্যের দিকে। লাবণ্য ওর কাঁধে হাত রেখে সকলের উদ্দেশ্যে বলে উঠল, গাইস, অনেক তো হলো গপ্প, এবার গান গাওয়া যাক। লাবণ্যের কথায় সায় দিয়ে আরিস বলে উঠল, চলো সবাই এক এক করে গানের সুর ধরি। আগে কে শুরু করবে?
কেন? আমাদের মিহু, ও কিন্তু ভীষণ ভালো গান গাইতে পারে, তাই না মিহু? লাবণ্য দুষ্টু হাসি দিয়ে কথাটি বলল। এদিকে লাবণ্যের কথা শুনে মহুয়া থতমত খেয়ে গেল। গান সে বরাবরই ভালো গায়, কিন্তু তাই বলে এত জনের সামনে বিষয়টি তার কাছে কেমন অস্বস্তিকর লাগছে। তাই সে লাবণ্যর কানে কানে বলল, আমায় এমন করে না ফাঁসালে হয় না লাবু। নারে হয় না। তুই গান গাইবি আর বড় ভাইয়া তোর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে। উফ, কি রোমান্টিক সিন হবে বলতো। ধুর, এমন হলে আমি কিন্তু চলে যাব। এই চুপ, একটা গান ধর দেখি। মহুয়া চোখ জোড়া খানিকটা ইনোসেন্ট ভাব টেনে লাবণ্যর দিকে তাকালো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। লাবণ্য তাকে একখান কড়া চাহনি দিল। বেচারি মহুয়া ফোঁস করে একখান শ্বাস ছাড়ল। তারপর সকলের দিকে তাকালো। অরণ্য ছাড়া বাকিরা তার দিকে বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। মহুয়া জিহানের কাছ থেকে তার গিটারটা নিয়ে হালকা টুংটাং শব্দ তুলল। অতঃপর তার চোখ জোড়া আবেশে বন্ধ করে নিল। জীবনের সকল যাতনাকে স্মরণ করে তার কোমল কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে এলো চিকন অথচ গভীর স্বর। জীবন সাপ সিঁড়ি খেলে যায়, জীবন চোরাবালি হয়ে যায়, জীবন আরো গভীরে গিয়ে মুক্ত খুঁজে ফিরে যায়, গভীর তল খুঁজে পায় শক্তি ভরা কান্নায়, রূপালি বালি মেখে নদীর পার ভেঙে হায়রে মন ফিরে যায়, জীবন সাপ সিঁড়ি খেলে যায়। আরিস, লাবণ্য, জিহান এবং সেই সঙ্গে মোনালিসাও এক দৃষ্টিতে তাকিয়ে আছে মহুয়ার দিকে। আর অরণ্য সে মুগ্ধতায় ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মহুয়ার দিকে। মেয়েটার কণ্ঠে এমন এক টান আছে যা তাকে ওর দিকে তাকিয়ে থাকতে তীব্র বাধ্য করছে। মেয়েটার কণ্ঠে মিশে আছে গভীর যন্ত্রণা, না বলা হাজারো কথা। সত্যি কি মহুয়ার জীবন এমন কোনো যন্ত্রণার ইতিহাস আছে যা অরণ্য জানে না? অবশ্যই থাকতে পারে। অরণ্য তো কিছুই জানে না মহুয়ার সম্পর্কে, তার জীবন সম্পর্কে। বুকের ভেতর এক অচেনা মলিন আঘাত অনুভব হলো অরণ্যের। তার দৃষ্টি আচমকাই আটকে গেল মহুয়ার বন্ধ চোখের দিকে। বন্ধ চোখ জোড়া থেকে হঠাৎই টুপ করে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রুকণা, যার সাথে মিশে আছে তার চোখের আকর্ষণ দৃষ্টিকারী সেই কালো কাজল। বুকের ভেতরের মলিন আঘাত খান হঠাৎই তীব্র হয়ে উঠল অরণ্যের। মেয়েটা কি কাঁদছে? কিন্তু কেন? অরণ্যের অধর চিরে স্পষ্ট স্বরে আচমকাই বেরিয়ে এলো একটি বাক্য। কাজল কন্যা। বাকিরা অরণ্যের দিকে চমকিত দৃষ্টিতে তাকালো। মহুয়া গান থামিয়ে দিল। আস্তে করে নিজের ডাগর ডাগর কালো নয়নজোড়া খুলে সামনে তাকাতেই চোখ পড়ল অরণ্যের দিকে। পুরুষটি তার বাদামি চোখ জোড়া মহুয়ার দিকে আবদ্ধ করে রেখেছে। তা দেখে মহুয়া বেশ মিহি স্বরে বলল, কিছু কি বললেন? অরণ্য নিজের মাথা ঝাঁকিয়ে নিল। তার কণ্ঠস্বর শান্ত রেখে বলল, না, তেমন কিছু না। বলছিলাম তুমি খুব ভালো গান করো। মহুয়া হাসফাস করতে করতে বলল, শুক্রিয়া। পরিবেশটা আচমকাই এমন অস্বস্তিকর হয়ে উঠল, লাবণ্য একটু নড়ে চড়ে বসলো। আর চোখের ইশারায় জিহানকে কিছু বলতেই সে সকলের উদ্দেশ্যে বলে উঠল, আচ্ছা চলো, সবাই একসাথে একটা গান গাওয়া যাক। প্রত্যেকে এক লাইন করে গাইবে, কেমন? সে ঠিক আছে, তবে গানটা কি? আরিস প্রশ্ন করল। জিহান বেশ কিছু সময় ভেবে উত্তর দিতে যাবে, এমন সময় অরণ্য সবাইকে অবাক করে দিয়ে সুর তুলল, एहसास की वो जुबान बन गए, दिल में मेरे मेहमान बन गए, आपकी तारीफ में क्या कहे, आप हमारी जान बन गए, आप हमारी जान बन गए। সবাই চমকিত দৃষ্টিতে অরণ্যের দিকে তাকালো। এই গম্ভীর ছেলেটার কাছে যেন তারা এমন কিছু আশাই করেনি। ওদের এমন তাকিয়ে থাকতে দেখে অরণ্য বেশ বিরক্ত ভাব নিয়ে বলে উঠল, নেক্সট ডে তোরা গাইবি না আমি চলে যাব? লাবণ্য নিজেকে ধাতস্থ করে বলল, এই না, তুই কোথাও যাস না, আমরা শুরু করছি। অতঃপর সবাই শান্ত হলো। জিহান গিটারের টুংটাং শব্দ তুলল। এক এক করে সবাই একসঙ্গে সুর তোলা শুরু করলো।
एहसान मेरे दिल पे है तुम्हारा है दोस्तों। ये दिल तुम्हारी प्यार का। ईशान मेरे दिल में तुम्हारी है दास्तान। ये दिल तुम्हारे प्यार का मारा है दोस्तों। সেই সুর যেন নিস্তব্ধ রাতের বুক চিরে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো চৌধুরী মঞ্জিলের বিশাল বাগান জুড়ে। কয়েকটা কণ্ঠ একসাথে মিলতেই বাগানের নীরবতা ভেঙে উঠল প্রাণবন্ধ গানের সুর। রাতের বাতাসে ভেসে যেতে লাগলো তাদের গান। চাঁদের আলোয় ভেজা বাগানটা যেন মুহূর্তেই বদলে গেল। নীরবতায় জায়গা ছড়িয়ে পড়ল আনন্দ আর উচ্ছ্বাসের মায়াবী আবহ। গাছের পাতা হালকা দুলছে, বাতাসে ভেসে বেড়াচ্ছে গানের সুর, আর সেই সুরে যেন পুরো পরিবেশটাই ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে। দোতলার বড় বারান্দায় দাঁড়িয়ে আছে মৌসুমী বেগম আর নাসিরউদ্দিন চৌধুরী। মৌসুমী বেগম এক দৃষ্টিতে তাকিয়ে আছেন বাগানের দিকে। ছেলেমেয়েদের এই আনন্দের মুহূর্তগুলো ভাগাভাগি করে নেওয়ার বড় সাক্ষীও যেন তিনি হলেন। এইদিকে নাসিরউদ্দিন চৌধুরীর দৃষ্টি আটকে আছে মৌসুমী বেগমের মাঝে। তিনি বুঝতে পারছেন মৌসুমী বেগম যতই উপরে উপরে নিজেকে শান্ত দেখাক না কেন, তার মনের ভিতর কেমন এক অশান্ত ঝড় চলছে। আর এই ঝড়টা কিসের জন্য তার সূত্র নাসিরউদ্দিন চৌধুরী খুঁজে পাচ্ছে না। নিজের মনে থাকা কৌতূহলকে আর দমিয়ে রাখতে না পেরে তিনি মৌসুমী বেগমকে জিজ্ঞেস করে উঠলেন, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত মৌসুমী? তার প্রশ্নে মৌসুমী বেগম তার দিকে তাকালেন। মৌসুমী বেগমের দৃষ্টিতে স্পষ্ট চিন্তা ছড়িয়ে আছে, তবুও কণ্ঠে শান্ত ভাব বজায় রেখে তিনি বললেন, তোমার কি মনে হয়? আমার তো মনে হচ্ছে তোমার মনে কোনো একটা বিষয় নিয়ে বিশেষ সংকোচ তৈরি হয়েছে। তাই। এর কারণ? মোনালিসা। অবাক হলেন নাসিরউদ্দিন চৌধুরী। তীব্র দৃষ্টিতে তাকালেন মৌসুমী বেগমের মুখ পানে আর কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, মোনালিসাকে নিয়ে হঠাৎ তোমার মনে সংকোচ তৈরি হওয়ার কারণ? মৌসুমী বেগম একবার বাগানের দিকে তাকালেন, তারপর পুনরায় নাসিরউদ্দিন চৌধুরীর দিকে দৃষ্টিপাত করলেন। তারপর চোখের চিন্তাগুলো আপনা আপনি কঠোরতায় ভরে উঠল। তিনি ফোঁস করে শ্বাস ছাড়লেন আর সন্ধিয়ান স্বরে বললেন, আমার মনে হচ্ছে মোনালিসা শাহরিয়াকে পছন্দ করে। কি বলছো কি? হ্যাঁ, ওরা এসেছে থেকেই ওর হাবভাবগুলো আমি পর্যবেক্ষণ করছি নাসির। মেয়েটার চোখে আমি প্রতিনিহত মহুয়ার প্রতি ক্রোধ আর ঈর্ষা দেখতে পাই। মৌসুমী বেগমের উত্তরে এবার নাসিরউদ্দিন চৌধুরী বেশ চিন্তিত হয়ে পড়লেন। বাগানের দিকে তাকিয়ে বেশ বিচলিত স্বরে বললেন, যদি এমন কিছু হয় তাহলে তো আমাদের শাহরিয়ারকে সাবধান করা উচিত। মৌসুমী বেগম নিজের কপাল কুঁচকে ফেললেন আর বললেন, ওকে আমি সকালেই সাবধান করেছি, কিন্তু আমার কথা কে কানে নেয়? তবে এর একটা না একটা সমাধান তো বের করতেই হবে। আমি অন্য কারোর জন্য আমার ছেলের ঘরে আগুন লাগতে দিব না। কি করবে? মৌসুমী বেগম বেশ কিছু মুহূর্ত চুপ রইল, গভীর ভাবনায় কি যেন ভাবলেন। অতঃপর নাসিরউদ্দিন চৌধুরীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, দিঘির বিয়ের তারিখ কি ঠিক করা হয়েছে? না। বেশ, তাহলে রহমান ভাইকে বলে দিও এখানে আসার কোনো প্রয়োজন নেই। মৌসুমী বেগমের কথার আগামাথা কিছুই বুঝলেন না নাসিরউদ্দিন চৌধুরী। নাক কুঁচকে জিজ্ঞেস করলেন, তাহলে বিয়েটা কোথায় হবে? গ্রামেই হবে। তুমি চৌধুরী নিবাসে যাবে? অবাক স্বরে প্রশ্ন করলেন নাসিরউদ্দিন চৌধুরী। তার বিশ্বাস হচ্ছে না মৌসুমী বেগম চৌধুরী নিবাস নিতে চাইছে। এত বছর পর হঠাৎই যেন অতীতের কিছু স্মৃতি মস্তিষ্কে সজাগ হয়ে উঠল। মৌসুমী বেগম তার দৃষ্টি উপেক্ষা করে নিজের ঘরের দিকে যেতে যেতে বললেন, শাহরিয়ার আর মহুয়ার সুখের জন্য যদি আমায় ওই অতীতের সম্মুখীন হতে হয় তবে আমি হব। আগামী সপ্তাহে আমরা চৌধুরী নিবাস যাচ্ছি। এই বলে তিনি তাদের ঘরের দিকে চলে গেলেন। এদিকে নাসিরউদ্দিন চৌধুরী তার যাওয়ার দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। মৌসুমী বেগমের কথাগুলো বাতাসের সঙ্গে তার কানে বারবার বিচ্ছে। তিনি সেদিক থেকে চোখ সরিয়ে বাগানের ছেলে মেয়েগুলোর দিকে তাকালেন। তার চোখের কোটরে এক পুরনো ভয় এসে হানা দিল। তার মন কেমন কু ডাকছে। তার এই সুখের সংসার যদি লণ্ডভণ্ড হয়ে যায় তখন কি হবে? মৌসুমী বেগম আর তার হাতে সাজানো সেই সুখের সংসারটা যদি ভেঙে তছনছ হয়ে যায়? তিনি একটা চাপা শ্বাস ছেড়ে আপন মনে বলে উঠলেন,
ছেলে মেয়েগুলোর জীবন সুন্দর করতে গিয়ে না আবার কোনো বড় বিপদ নেমে আসে ওদের জীবনে। এত বছর ধরে লুকিয়ে রাখা সত্যগুলো যদি একবার ওদের সামনে চলে আসে তাহলে সব শেষ হয়ে যাবে। চোখ জোড়া আচমকাই ঝাপসা হয়ে এলো তার। সেই অতীত থেকে বাঁচতে তারা চৌধুরী নিবাস ছেড়েছিল। আজ 28 বছর পর আবার সেই অতীত দরজায় কড়া নাড়ছে। রাত তখন বেশ গভীর। স্বচ্ছ আকাশে বৃত্তাকার চাঁদটা নিজের রূপালী আলোয় অন্ধকার রাতটাকে একটু আলোকিত করার প্রয়াস চালাচ্ছে। আশেপাশে সব নীরব নিস্তব্ধ। প্রতিটি বাড়ির ভেতরের লাইটগুলো নেভানো। সকলে এখন গভীর ঘুমে বিভোর। বাড়ির বাইরে থাকা দু একটা লাইট টিম টিম করে জ্বলছে। দূর থেকে মাঝে মাঝে ভেসে আসছে ঝিঝি পোকা আর কুকুরের ডাক। রাস্তাঘাট জনব মানব শূন্য বলা চলে। মাঝে মাঝে দু একটা গাড়ি শো করে তাদের গন্তব্যের দিকে ছুটে চলছে। চৌধুরী মঞ্জিলে সকলেই এখন গভীর ঘুমে আচ্ছন্ন। অরণ্য আর মহুয়া বিছানায় এপাশ ওপাশ হয়ে ঘুমাচ্ছে। মৃদু হাওয়া জানালার মোটা পর্দাগুলো হালকা দুলছে। অরণ্যের আচমকা ঘুম ভেঙে গেল। পাশ থেকে গঙ্গানির শব্দ কানে আসতেই মস্তিষ্ক সজাগ হয়ে গেল তার। ঘাড় ঘুরিয়ে পাশে থাকা রমণীর দিকে তাকালো। মেয়েটা গুটিসুটি মেরে শুয়ে আছে। গা তার থরথর করে কাঁপছে আর ঘুমের ঘুরে কি যেন বিড়বিড় করছে। অরণ্যের কপালে ভাঁজ পড়ল। ভাবছে মেয়েটাকে ডাকবে কিনা। যেই ভাবা সেই কাজ। অরণ্য মৃদু স্বরে কয়েকবার ডাক দিল মহুয়াকে, কিন্তু মেয়েটার কোনো সাড়া দিল না। তার গায়ের কাঁপুনি যেন আরো বেড়ে যাচ্ছে। অরণ্যের এবার চিন্তা হচ্ছে, তাই মেয়েটার কপালে হাত রাখলো। সঙ্গে সঙ্গে সে চমকে উঠল। তীব্র জ্বরে মেয়েটার গা পুড়ে যাচ্ছে। অরণ্য বিচলিত কণ্ঠে ডাকলো মেয়েটাকে। মহুয়া, এই মহুয়া। মেয়েটা কোনো প্রকার সাড়া দিল না, শুধু কাঁপছে আর আপনা আপনি কি যেন বিড়বিড় করছে। অরণ্য বিছানা থেকে উঠে গিয়ে ড্রয়ার থেকে থার্মোমিটার নিয়ে মহুয়ার কাছে ফিরে এলো। মেয়েটার জ্বর মাপতেই দেখতে পেল 103 ডিগ্রি তাপমাত্রা। অরণ্য দ্রুত কিছু জ্বরের ঔষধ বের করে মহুয়াকে খাওয়াতে চাইল, কিন্তু মেয়েটার কোনো হুঁশ না থাকায় সে মুখ খুলছে না। অরণ্য বেশ কোমল স্বরে ওর কাছে গিয়ে বলল, ওষুধটা খেয়ে নাও প্লিজ। মেয়েটা মিটমিট করে নিজের চোখ জোড়া খুলল। নিজের সামনে সবকিছু ঝাপসা দেখতে পাচ্ছে সে। অরণ্যের মুখটা পর্যন্ত তার কাছে অস্পষ্ট লাগছে। থরথর করে কাঁপতে থাকা ঠোঁট জোড়া আলতো করে খুলল। অরণ্য নিজের হাতে থাকা ঔষধটা ওর মুখে দিয়ে পানি খাইয়ে দিল। অতঃপর মেয়েটাকে পুনরায় ঠিক মতো বালিশে শুয়ে দিল। আলমারি থেকে একটা ব্ল্যাঙ্কেট বের করে তা সযত্নে মহুয়ার গায়ে জড়িয়ে দিল। তবুও মেয়েটার কাঁপাকাঁপি যেন কোনো মতেই থামছে না। অরণ্য ফোঁস করে একটা শ্বাস ছাড়ল। কোনো উপায় না পেয়ে আস্তে করে মহুয়ার পাশে শুয়ে পড়ল। মেয়েটাকে আলতো করে টেনে নিজের বুকের উপরে মাথা রাখল। মহুয়ার জ্বরের ঘরে অরণ্যের শার্ট আঁকড়ে ধরতে চাইছে, যেন ছেড়ে দিলেই ছেলেটা ওর কাছ থেকে হারিয়ে যাবে। অরণ্য কিছুটা অস্বস্তি লাগছে বটে, তবে এই মুহূর্তে নিজের অস্বস্তিকে সাইডে রেখে মহুয়াকে উষ্ণ রাখার মনোনিবেশ করল। জ্বরের ঘরে মহুয়া বারবার কি যেন বিড়বিড় করছে। অরণ্য নিজের কান খাড়া করে শোনার চেষ্টা করলো মেয়েটা কি নিয়ে বিড়বিড় করছে। মহুয়া কাঁপতে থাকা ঠোঁটে বিড়বিড় করে বলছে, আমায় বাড়ি থেকে বের করে দিও না। আমি কোথায় যাব বলো? তোমরা ছাড়া তো আমার আর কেউ নেই। অরণ্য নিজের ভ্রু কিঞ্চিত কুঁচকে ফেলল। কি বলছে মেয়েটা? কে ওকে বাড়ি থেকে বের করে দিবে? অরণ্য শান্ত স্বরে জিজ্ঞেস করল, কি বলছো তুমি? কে তোমায় বাড়ি থেকে বের করে দেব? অরণ্যের কোনো কথাই মহুয়ার কান পর্যন্ত পৌঁছালো না। মেয়েটা বারবার এক কথাই বলে যাচ্ছে। অরণ্য কি করবে কি বলবে বুঝতে পারছে না। আলতো করে মহুয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মহুয়া নিজের মুখের আষ্টে পিষ্টে দৃঢ়ভাবে লুকিয়ে রেখেছে অরণ্যের বুকে। শক্ত করে খামচে ধরে আছে ছেলেটির শার্ট। মেয়েটার এমন লাজুক অবস্থা দেখে অরণ্য নিজের শক্ত হৃদয়ে কিছু একটা গভীর টান অনুভব করল, যেন বক্ষ পিঞ্জরের কিছু একটা নাড়া দিয়ে উঠছে। এমন অনুভূতি সে পূর্বে কখনো অনুভব করেনি। মেয়েটার ওই উজ্জ্বল শ্যামলা মুখের দিকে একবার তাকালে যেন চোখ সরানো দায় হয়ে যায়। অরণ্য গ্যারান্টি দিয়ে বলতে পারে তার মায়ের পর হয়তো মহুয়াই সেই নারী যার বর্ণনা অরণ্য নিখুঁতভাবে দিতে পারবে। নিজের বাদামি নয়নজোড়া আবদ্ধ করলো মহুয়ার ওই কোমল মুখশ্রীতে। নিজের বৃদ্ধা আঙ্গুল দিয়ে আলতো করে দাগ কাটলো মহুয়ার চোখের পাতায়।
অরণ্যের ঠোঁটে মৃদু হাসির রেখা ঝলকে উঠল। সে আনমনা স্বরে বলে উঠল, গায়ের রংটা উজ্জ্বল শ্যামলা, এমন শ্যামলা যা রোদে চিকচিক করে। চোখ দুটো গভীর কালো, ঠিক রাতের আকাশের মতো। আর সেই চোখে টানা কালো কাজল যেন না চাইলেও মানুষকে টেনে নিয়ে যায় ওই লাজুক দৃষ্টির ভেতর। চোখের নিচের ওই কালো তিল হলো সবচেয়ে আকর্ষণীয়। চোখ যেন তাতে আটকে যায়। ঠোঁট দুটো হালকা লালচে, সবসময় মনে হয় যেন কারো অজান্তে একটা গভীর অভিমান লুকিয়ে আছে সেখানে। আর যখন বাতাসে খোলা চুলগুলো উড়ে এসে মুখে পড়ে, তখন মনে হয় পুরো পৃথিবী থেমে যায় শুধু তাকে দেখে। নিজের এমন বর্ণনায় নিজেই অবাক হয়ে গেল অরণ্য। এত গভীরভাবে মেয়েটাকে কখন পর্যবেক্ষণ করলো তা নিজেও সে জানে না। মেয়েটাকে তার কাছে মায়াবী লাগে, ভীষণ মায়াবী লাগে। কেন লাগে তাও সে জানে না। এই যে এখন মেয়েটা থরথর করে কাঁপছে তার বুকে, লালচে ঠোঁট জোড়া চুপসে গেছে, বন্ধ চোখের ঘন লম্বা পাপড়িগুলো নড়ে নড়ে উঠছে। এই মুহূর্তে মেয়েটাকে ভীষণ মায়াবী লাগছে। অরণ্য মহুয়ার কানের কাছে ছোট্ট চুলগুলো গুজে দিতে দিতে বলে উঠল, আজকাল আমার এই মনে তুমি খুব লুকোচুরি খেলছো কাজল কন্যা। এমন করলে কিন্তু তুমি আমার কাছে বাধা পড়ে যাবে, যে বাঁধন থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। আলতো হাসলো। অতপর মেয়েটার কপালে হাত রাখলো। তাপমাত্রা কমেছে বলে মনে হচ্ছে। একটা স্বস্তির শ্বাস ছাড়ল পুরুষটি। মহুয়া এখনো বিড়বিড় করেই যাচ্ছে, তবে পূর্বের তুলনায় এখন শব্দটা ক্ষীণ হয়ে আসছে। মেয়েটা আস্তে আস্তে ঘুমের জগতে তলিয়ে যাচ্ছে। বেলা এখন বেশ হয়েছে। সূর্যের তীর্যক আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। পাখিদের কিচিরমিচির ডাকে আশেপাশে ভরে উঠেছে। রাস্তাঘাট মানুষজনের ঢল নেমেছে। কেউ যাচ্ছে বাজারে, তো কেউ যাচ্ছে নিজেদের কর্মস্থল, কেউ আবার স্কুল। রাস্তাঘাটে পথচারীদের যেন অভাব নেই। সূর্যের এক মুঠো রোদ জানালা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। তার আলো চোখে পড়তেই মহুয়া নড়ে চড়ে উঠল, পিটপিট করে চোখ জোড়া খুলল। প্রথমে চোখের সামনে সব কেমন ঘুরতে শুরু করলো, তারপর ধীরে ধীরে স্থির হয়ে গেল। আড়মোড়া ভেঙে ধীরে ধীরে উঠে বসলো সে। জ্বরের কারণে শরীরটা কেমন ম্যাচম্যাচ করছে। মহুয়া চোখ তুলে সামনে তাকাতেই দেখতে পেল অরণ্য ল্যাপটপ হাতে কাজ করছে। নিজের দিকে কারো দৃষ্টি উপলব্ধি করতেই অরণ্য বিছানার দিকে তাকালো। মুহূর্তের জন্য চোখাচোখি হলো দুজনাতে। মহুয়া এই দিকে দৃষ্টি বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারল না, আস্তে করে নিজের দৃষ্টি নামিয়ে নিল। অরণ্য স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, এখন কেমন লাগে? মানে? মেয়েটা অবাক হয়ে পাল্টা প্রশ্ন করলো। অরণ্য ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, গত রাতে তোমার জ্বর উঠেছিল, এখন কেমন লাগছে শরীর? মহুয়া থ হয়ে গেল। তার জ্বর উঠেছিল অথচ তারই মনে নেই। এটা অবশ্য নতুন কথা নয়। মহুয়া মৃদু স্বরে বলল, এখন ঠিক আছে, জ্বর নেই। যাক ভালো, গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপর ওষুধ খেয়ে নেও। মহুয়া হ্যাঁ সূচক নিজের মাথা নাড়ল। তখনই তার চোখ পড়ল ঘড়ির দিকে। ঘড়ির কাঁটায় 10টা বাজতে দেখে মহুয়া চক্ষু চড়ক গাছ। নিজের মাথায় হাত দিয়ে খানিকটা উঁচু স্বরে বলে উঠল, এত বেলা হয়ে গেছে, আমার তো আজ ভার্সিটিতে যাওয়া হলো না। আগে সুস্থ হয়ে নাও, তারপর পরিস্থিতি চিন্তা করো। মহুয়ার দিকে না তাকিয়ে কথাটি বলল অরণ্য। মহুয়াও আর কিছু বলল না, ফোঁস করে একটা শ্বাস ছাড়ল। একবার অরণ্যের দিকে তাকালো, গত রাতের কথা মনে করার চেষ্টা করলো। অরণ্য ওকে ঔষধ খাইয়ে দিয়েছে তা মাথায় আসতেই বেশ অবাক হলো মেয়েটা, তবে অরণ্যকে কিছু জিজ্ঞেস করলো না। মহুয়া ধীরে ধীরে বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে এগোতে নিলে অরণ্য হঠাৎই বেশ শান্ত স্বরে জিজ্ঞেস করে ওঠে, গত রাতে তুমি জ্বরের ঘোরে কিসব যেন বিড়বিড় করছিলে? কি বিড়বিড় করছিলাম? তোমার জন্য বাড়িতে বের করে না দেওয়া হয় এমন কিছু বলছিলে বারবার। অরণ্যের জবাবে মহুয়া বেশ ঘাবড়ে গেল। কি বলে কথা ঘুরাবে তা বুঝতে পারছে না। একটা শুকনো ঢোক গিলে ঠোঁটে জোরপূর্বক একখান হাসি টেনে নিল মেয়েটা। তারপর বলল, ও কিছু না, জ্বরের ঘরে তো মানুষ কত ভুলভাল কথাই বলে, তাই না? আমিও হয়তো এমন কিছু বলে দিয়েছি। মহুয়ার কথাটা অরণ্যের হজম হলো না, তবুও আর কিছু জিজ্ঞেস করলো না সে। মহুয়া একটা ছোট্ট শ্বাস ফেলে ওয়াশরুমের দিকে যেতে নিলে অরণ্য আবার বলে উঠল, নেক্সট আমার শার্ট একটু আলতো করে খামচে ধরো। গত রাতে এমনভাবে খামচে ধরেছিলে মনে হচ্ছিল শার্ট বোধহয় ছিঁড়েই যাবে। মহুয়া ভেবাচাকা খেয়ে গেল অরণ্যের কথায়। বড় বড় চোখ করে তাকালো অরণ্যের দিকে আর হতবাক স্বরে জিজ্ঞেস করল,
আমি আপনার শার্ট কখন খামচে ধরলাম? ও ম্যাডাম, গতকাল আপনি যখন রাতে জ্বরে কাঁপছিলেন তখন আমি আপনাকে আমার বুকে একটু ঠাঁই দিয়েছিলাম, তাই বলে আপনি জ্বরের ঘোরে আমার ইজ্জত নিয়ে টানাটানি করবেন? আল্লাহ, তওবা তওবা, কি বলছেন এসব? আমি কেন আপনার ইজ্জত নিয়ে টানাটানি করতে যাবো আজব? কখনো শুনেছেন মেয়েরা ছেলেদের ইজ্জত নিয়ে টানাটানি করে? বউরা তো করতেই পারে। অরণ্যের উত্তরে মহুয়ার মুখটা শুকিয়ে গেল, চোখের ঝিলিকটা যেন নিভে গেল। হালকা মলিন স্বরে বলল, বউ হাসালেন, সে সৌভাগ্য কি আর আমার আছে? আর এক মুহূর্ত মহুয়া দাঁড়ালো না সেখানে, দ্রুত পায়ে ওয়াশরুমে চলে গেল। দরজা ধপ করে বন্ধ করে দিল ভেতর থেকে। দু চোখ বেয়ে গড়িয়ে পড়ল দু ফোঁটা অশ্রুকণা। আয়নার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের স্বরে হেসে উঠল আর বলল, অভাগীদের বেশি স্বপ্ন দেখতে নেই। আমরা যেদিকে তাকাই সেদিকে সাগর পর্যন্ত শুকিয়ে যায়। সেখানে আপনার স্ত্রীর হিসেবে স্বীকৃতি পাওয়ার কথা ভাবা তো কেবল বিলাসিতা অরণ্য। মৌসুমী বেগম মহুয়াকে খাবার খাইয়ে নাসিরুদ্দিন চৌধুরীর সঙ্গে শপিংয়ে গিয়েছে। বাড়িতে যাওয়ার আগে কিছু কেনাকাটা আছে। মহুয়া লাবণ্যর ঘরে রেস্ট নিচ্ছে। অরণ্যের রুমে আপাতত যায়নি। লোকটাকে দেখলেই যে ওর ছোট্ট মনটা আকুল হয়ে ওঠে। নিজের এই অনুভূতিগুলো বড্ড বিরক্তি লাগে মহুয়ার। এদিকে লাবণ্য বাগানের গাছগুলো পানি দিচ্ছে। তখনই সেখানে আগমন ঘটে আরিজের। প্যান্টের পকেটে হাত গুজে লাবণ্যর পেছনে এসে দাঁড়ায় আর ডেকে উঠল। ওই মিস টিকটিকি। লাবণ্য চমকে উঠল, তড়িৎ বেগে পেছনে ঘুরে দাঁড়ালো। আরিসকে দেখে জিজ্ঞেস করলো, তুমি আমায় টিকটিকি দেখেছো? আরিস হ্যাঁ সূচক নিজের মাথা নাড়ল। তা দেখে লাবণ্য যেন তেলে বেগুনে তেতে উঠল, নাক ফুলিয়ে বলে উঠল, তোমার সাহস কি করে হয় আমায় টিকটিকি ডাকার? আমায় কোন দিক দিয়ে তোমার কাছে টিকটিকি মনে হয়? আরিস একবার ভালো মতো তাকালো লাবণ্যের দিকে। মেয়েটাকে নাক ফুলাতে দেখে মুচকি হাসলো আরিস আর বলল, সব দিক দিয়েই তোকে টিকটিকির মতোই লাগে। আমি টিকটিকি হলে তুমি একটা জলহস্তি। আস্তাগফিরুল্লাহ, কি বলে রে এই মেয়ে? যা বলেছে একদম ঠিক বলেছে। আমি টিকটিকি হলে তুমি একটা জলহস্তি। ছি 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 লাবণ্য, তোর চোখগুলো হারপিক দিয়ে ধুয়ে আয়। আমার মতো এত হ্যান্ডসাম ছেলেকে তুই জলহস্তি বলতে পারিস না? আইসরে হ্যান্ডসাম বেটা ছেলে। তুমি হ্যান্ডসাম হলে আমি বিশ্ব সুন্দরী। লাবণ্যের কনফিডেন্স দেখে আরিস উচ্চ শব্দে হেসে উঠল আর বলল, তুই একটা কটকটি। কি আমি কটকটি? আমি কটকটি হলে তুমি একটা বিটকেল। জি না, আমি ওই কটকটি পাগলা বিটকেল না। তাহলে আমিও কটকটি না? ওদের ঝগড়া করতে দেখে ওখানে মোনালিসা আসে। তাকে দেখে আরিস ওকে উদ্দেশ্য করে বলে উঠল, এলিসা বলতো আমি হ্যান্ডসাম তাই না? মোনালিসা সহজ সরল ভাষায় উত্তর দিল, ওই একটু একটু। তুই বন্ধু নামের শত্রু শালি। বিড়বিড় করে কথাটি বলল আরিস। তাই মোনালিসা ঠিকভাবে শুনতে পারল না আর জিজ্ঞেস করল, কিছু কি বললি? না। আচ্ছা, তোরা কি নিয়ে ঝগড়া করছিস? আরিস মুখ বাঁকিয়ে বলে উঠল, আমি বললাম আমি হ্যান্ডসাম, তা শুনে লাবু বলল আমি যদি হ্যান্ডসাম হই তাহলে ও বিশ্ব সুন্দরী। মোনালিসা হেসে উঠল আরিজের কথায়। ওর হাসি দেখে লাবণ্যের গা পিত্তি একেবারে চলে যাচ্ছে। ইচ্ছে করছে ওর মুখে একটা ঘুষি মেরে দিতে। মোনালিসা নিজের হাসি কিছুটা থামিয়ে বলল, ও যদি বিশ্ব সুন্দরী হয় তাহলে আমি কুইন ভিক্টোরিয়া। লাবণ্য নিজের হাসি নিয়ন্ত্রণ করে নিল মোনালিসার কথায়। নিজের চোখ উল্টে বিদ্রুপপ্রাপ্ত স্বরে বলল, যেই না চেহারা নাম রাখছে পেয়ারা। বাবা গো বাবা, কালে কালে আরো কত কি যে দেখবো। এই বলে লাবণ্য আর সেখানে দাঁড়ালো না, হনহন করে বাড়ির ভেতরের দিকে হাঁটা ধরল। এদিকে মোনালিসা তার যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে। রাগে ফুঁসে উঠল সে। তা দেখে আরিস বলল, হায় আফসোস। রাত তখন 9:30। চারিদিকে আস্তে আস্তে নীরব হয়ে আসছে। কর্মজীবীদের মধ্যে কেউ কেউ নিজেদের বাড়ি ফিরে গেছে, আবার কেউ কেউ সবে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। শহরের রং বেরঙের লাইটের আলোয় শহরটা যেন কৃত্রিম সৌন্দর্যে ভরে উঠেছে। চাঁদের মৃদু আলো সবুজ ঘাসগুলোর উপরতেই তা চকচক করে উঠছে। মহুয়া রাতের খাবার খাওয়ার জন্য অরণ্যকে ডাকতে এসেছে। সারা দিন মেয়েটা আজ একবারের জন্য রুমের ধারের কাছে আসেনি। মহুয়ার রুমে প্রবেশ করতেই অরণ্যের চোখ পড়ল তার দিকে। মেয়েটার সকালে শুকিয়ে যাওয়া মুখটা এখন বেশ সতেজ লাগছে। মহুয়া মৃদু স্বরে বলল, খাবার খেতে আসুন।
অরণ্য নিজের চোখ মহুয়ার থেকে সরিয়ে নিল, বিছানা থেকে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। তুমি আজকে সারাদিন একবারের জন্য এই রুমে আসো নাই কেন? মহুয়া নিজের হাত কসলাতে কসলাতে মিহি স্বরে জবাব দিল। আমি আসলে বেশিরভাগ সময় লাবণ্য রুমে ওর সাথেই থাকি। মহুয়ার জবাবে অরণ্য নিজের ভ্রু কুঁচকালো কিঞ্চিত আর গম্ভীর স্বরে বলে উঠল। নাকি আমি থাকি তুমি এই রুমে আসো না? মহুয়া চমকে উঠল, তবু কোনো জবাব দিল না। তার এই নীরবতাই যেন অরণ্যকে তার প্রশ্নের জবাব দিয়ে দিল। অরণ্য ধীর গতিতে মহুয়ার একদম সামনে গিয়ে দাঁড়ালো, একটা নিষ্প্রহ হাসি দিয়ে বলে উঠল। চিন্তা নেই মেয়ে, আর কয়েকটা মাস সহ্য করো নাও, তারপর তো আবার চলে যাবে। মহুয়া বিস্মিত দৃষ্টিতে তাকালো অরণ্যের দিকে, বিব্রত স্বরে জিজ্ঞেস করল। মানে? অরণ্য স্বাভাবিক স্বরে উত্তর দিল, তবে তার কথার মাঝে গম্ভীরতা সুস্পষ্ট। সে বলল, এখানে থাকবো বলে তো আসো নাই, আমার কর্মস্থল কানাডায়। তাই আগামী 3 মাস, না 3 মাস তো আর নেই, আগামী 2 মাস 22 দিন 10 ঘন্টা পর আমি কানাডাতে ফিরে যাব। তাই এই 2 মাস 22 দিন 10 ঘন্টা করে গম্ভীর লোকটাকে সহ্য করে নাও। তারপর আমি চলে গেলে তুমি না হয় এই রুমে নিজের মতো করে থেকো। এই বলে অরণ্য রুম থেকে বেরিয়ে গেল। মহুয়া এক স্থানে ঠান্ডা বরফের ন্যায় দাঁড়িয়ে আছে, যেন নড়াচড়া করার শক্তিও সে হারিয়ে ফেলেছে। বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল মেয়েটার। ডাগর ডাগর কালো চোখ জোড়া নোনা জলে সিক্ত হলো তার। তবে কি সব শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে? অরণ্য কি কখনো মহুয়াকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে না? উজ্জ্বল চাঁদের একখণ্ড আলো আশ্রে পড়ল চৌধুরী মঞ্জিলের উপর। প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন ঘিরে রেখেছে পুরো বাড়িকে। দোতলার বারান্দা থেকে বাগানটা বেশ সুন্দর দেখা যায়। মৌসুমী বেগমের একটা স্বভাব আছে, তিনি প্রতিদিন রাতে খাবারের পর বারান্দায় এসে বসে কিছু সময় বই পড়েন। দোতলার বারান্দাটার পাশেই একটা মাঝারি লাইব্রেরি আছে, বিভিন্ন প্রকারের বইয়ের তাকে সাজানো সম্পূর্ণ লাইব্রেরিটি। লাইব্রেরিতে থাকা অধিকাংশ বইই তার প্রায় পড়া শেষ বললেই চলে। প্রতি রাতের মতো আজও তিনি বারান্দায় একটা বই নিয়ে এসে বসলেন। আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনো একটা বই নিয়ে বেশ মনোযোগ সহকারে তা পড়তে শুরু করলেন। তখন সেখানে আগমন ঘটল আকাশি রঙের মধ্যে কালো পাড়ের শাড়ি পরিহিত মহুয়া। তার উপস্থিতি টের পেতেই মৌসুমী বেগম ধীর গতিতে বই থেকে মাথা তুলে তাকালো তার দিকে। দেখলেন মেয়েটা ছোট্ট, তামাটে উজ্জ্বল শ্যামলা মুখখানি কেমন শুকিয়ে আছে। আজ খাবারের সময়ও তিনি লক্ষ্য করেছেন মেয়েটা ঠিক মতো নিজের খাবারটাও খায়নি। কিছু একটা সন্দেহ হতেই হাতের ইশারায় মেয়েটাকে নিজের কাছে ডাকলেন। মহুয়া গুটি গুটি পায়ে মৌসুমী বেগমের পায়ের কাছে গিয়ে বসলো। ধপ করেই নিজের মাথাটা রাখলো মৌসুমী বেগমের কোলে। অবাক হলেন না মৌসুমী বেগম। মেয়েটার মন খারাপ হলে সে এমনই করে তার কোলে মাথা রেখে চুপচাপ বসে থাকে। মৌসুমী বেগম অতি সাবধানতার সাথে কোমল স্বরে আওড়ালেন, কি হয়েছে মেহ? মন খারাপ নাকি মা? বাবা মায়ের কথা বুঝি মনে পড়েছে? মহুয়া না সূচক নিজের মাথা নাড়ল। মৌসুমী বেগমের কপালে ভাঁজ পড়ল। আবারও জিজ্ঞেস করলেন, সাহারিয়ার সঙ্গে কিছু হয়েছে? মহুয়া কোনো প্রতিক্রিয়া দেখালো না। কিছু মুহূর্ত চুপ মেরেই রইল, অতঃপর একটা লম্বা শ্বাস ছেড়ে অভিমানী স্বরে বলল, মামনি, কেউ আমায় কেন ভালোবাসতে পারে না? বাকিদের মতো আমার গায়ের রং সুন্দর নয় বলেই কি সবাই আমায় অবহেলা করে? আচ্ছা, আমার গায়ের রং শ্যামলা, এটা কি আমার দোষ? আল্লাহর উপর কি কারো হাত থাকে বলো? এই যন্ত্রণা সইতে সইতে যে আমি পাথর হয়ে উঠছি মামুনি। মহুয়ার কথা শুনে বুকের ভেতরটা ধক করে উঠল মৌসুমী বেগমের। মেয়েটা হঠাৎ এমন অভিমানী কণ্ঠস্বর তাকে বিচলিত করে তুলল। তিনি মেয়েটার মাথাটা আলতো করে তুলে তার দিকে তাকাতে বাধ্য করলেন। মহুয়া অশ্রুতে টইটুম্বুর নয়নে তার দিকে তাকালো। মৌসুমী বেগম বেশ আদুরে স্বরে জিজ্ঞেস করলেন, কে তোর গায়ের রং নিয়ে প্রশ্ন তুলেছে? মোনালিসা আপু। ঠিক সেই সন্দেহটাই মৌসুমী বেগম করেছিলেন। মুখটা মুহূর্তেই বিরক্তিতে অন্ধকার হয়ে উঠল। তবুও মহুয়াকে তা বুঝতে দিল না, বরং বলল, কি বলেছে? উনি ফোনে কারোর সাথে কথা বলছিলেন, তখন আমাকে নিয়ে বলছিলেন আমি কুৎসিত। অরণ্য কখনোই আমার মতো একটা কালো মেয়েকে মেনে নেবে না। মৌসুমী বেগম নিজের চোখ জোড়া বন্ধ করে নিলেন। শব্দ করে একটা শ্বাস ছেড়ে চোখ খুলে মহুয়ার গাল জোড়া আলতো করে ধরে বললেন, শোন,
পাশে লোকে মন্দ বলবে, তাদের সব কথায় মন খারাপ করতে নেই। আরেকটা কথা আছে মামুনি, কি? তোমার ছেলে 2 মাস পর কানাডায় ফিরে যাবে বলেছে। বেশ গাল ফুলিয়ে কথাটা বলল মেয়েটা। মৌসুমী বেগম মেয়েটার এমন মিষ্টি ভঙ্গি দেখে কিঞ্চিত হাসলেন। তা দেখে এবার যেন মহুয়ার কান্নার অবস্থা। মৌসুমী বেগম বললেন, আরে আরে, বোকা মেয়ে, কাঁদবি না একদম। ওই ছেলে কিভাবে যায় তা আমিও দেখছি। এখন যা, গিয়ে ঘুমা। আগামীকাল কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আচ্ছা মামুনি। ঘড়ির কাঁটায় রাত তখন প্রায় 11:30 বাজে। মহুয়া শব্দহীন পা ফেলে রুমে প্রবেশ করল। অরণ্য ইতিমধ্যেই শুয়ে পড়েছে। ঘুমাচ্ছে কিনা তা মহুয়া জানে না। আস্তে করে ঘরের লাইটটা নিভিয়ে দিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। নিজের সাইডে উঠে আস্তে করে শুয়ে পড়ল। ড্রিম লাইটের মৃদু আলোতে তাকালো অরণ্যের দিকে। ইস, লোকটা এত সুন্দর কেন? পুরুষ মানুষ এত সুন্দর হয় বুঝি? নিজের এমন বেকুব ভাবনায় মুচকি হাসল মহুয়া। তখনই অরণ্য নিজের বাদামি বর্ণের অক্ষি যুগল খুলে তরাত করে তাকালো মহুয়ার পানে। মেয়েটা চমকে উঠল। এতটাই চমকে গেছে যে প্রতিক্রিয়া করার মতো বাকটুকুও যেন মুহূর্তেই হারিয়ে ফেলল। অরণ্য বেশ তীক্ষ্ণ ও নিচু স্বরে বলে উঠল, লুকিয়ে লুকিয়ে আমায় দেখা হচ্ছে? মহুয়া একটা শুকনো ঢোক গিলল। কি উত্তর দিবে এখন? ভয়ে তো হৃৎপিণ্ড লাফালাফি করছে। মহুয়া আমতা করে বলল, মোটেও না। আপনাকে কেন দেখতে যাব আমি? তোমার হাব ভাব দেখে তাই মনে হচ্ছে। আমি আপনাকে দেখছিলাম না, ওই যে ঘড়িটা আছে ওটাই দেখছিলাম আমি। অরণ্য ভ্রু কুঁচকালো কিঞ্চিত, চোখ ছোট করে জহুরির মতো করে তাকালো। তা দেখে মহুয়া আরো ঘাবড়ে গেল। কিন্তু লোকটার কাছে নিজেকে এই মুহূর্তে সে ধরা দিতে চাইছে না। তাই কণ্ঠস্বরে দৃঢ়তা টেনে বলল, এমন তাকাচ্ছেন কেন? আমি সত্যি বলছি। আচ্ছা, মেনে নিলাম। অরণ্যের কথা শুনে মহুয়া যেন হাঁপ ছেড়ে বাঁচল। কিছু মুহূর্ত দুজনেই নীরব রইল। কেউ কোনো প্রকার টু শব্দ করল না। মুহূর্ত খানকে অতিবাহিত হওয়ার পর অরণ্য মহুয়াকে জিজ্ঞেস করল, তোর পরিবারে কে কে আছে? অসময়ে এমন প্রশ্ন শুনে বিস্মিত না হয়ে পারল না মেয়েটা। ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকালো অরণ্যের দিকে। লোকটাও ওর পরিবার সম্পর্কে তেমন কিছু জানে না, তা মেনে নেওয়া যায়। কিন্তু তাই বলে রাতের 11:15 এমন হুট করে প্রশ্ন করবে? মহুয়া নিজের বিস্ময়ে তা কাটিয়ে বলল, মা আর বোন। ও। একটা কথা জিজ্ঞেস করব? হুম। আমাদের এই জোড়া তালি দেওয়া সংসারটা কতদিন টিকবে? আকস্মিক প্রশ্নে অরণ্য অবাক হলো বেশ, তবে তা বাহিরে প্রকাশ পেল না। সে নিজের দৃষ্টি নিক্ষেপ করে মহুয়ার দিকে। মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে। ওর চোখের ভাষা বুঝতে অরণ্যের খুব বেশি সময় লাগলো না। অরণ্য শান্ত স্বরে বলল, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এই বলে অরণ্য অন্য পাশে ফিরল। মহুয়া তার পিঠের দিকে তাকিয়ে বিরস হাসল। প্রশ্নের উত্তর দিলে হয়তো এতটা খারাপ লাগতো না যতটা খারাপ লেগেছে উত্তরটা না পেয়ে। মহুয়া একটা চাপা শ্বাস ছেড়ে নিজের চোখ জোড়া বন্ধ করে নিল। জীবন হলো চলতি ট্রেনের মতো, একটি নির্দিষ্ট গতিতে চলে। এই তো নাসিরউদ্দিন চৌধুরীর একমাত্র ছোট্ট ভাই রহমান চৌধুরী মেয়ে দিঘির বিয়ের সামনে। মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল। কথা ছিল মেয়েটার বিয়ে চৌধুরী মঞ্জিলে হবে, কিন্তু মৌসুমী বেগম যখন বললেন বিয়ে চৌধুরী নিবাসে হবে, তখন আর কেউ না করতে পারল না। তাই তো আজ চৌধুরী বাড়ির সবাই চৌধুরী নিবাসে উদ্দেশ্যে কুমিল্লায় রওনা হবে। নাসিরউদ্দিন চৌধুরীর কর্মস্থল চট্টগ্রাম হওয়ায় অরণ্যের বয়স যখন কেবল 2 বছর, তখন নাসিরউদ্দিন চৌধুরী বউ বাচ্চা নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রামে চলে আসে। এখানেই নিজের বাসস্থান গড়ে তোলে। ছোটবেলা থেকে অরণ্য, লাবণ্য আর জিহান খুব একটা দাদু বাড়িতে যায়নি। মূলত তাদের যাওয়া এক প্রকার বারণ ছিল। নাসিরউদ্দিন চৌধুরী আর মৌসুমী বেগমও খুব একটা যেত না চৌধুরী নিবাসে। অতীতের কিছু অন্ধকার অধ্যায় সন্তানদের কাছ থেকে আড়াল রাখতেই তারা এমনটা করেছিল।
গাড়ির টিকিতে লাগেজ ব্যাগ রেখেই এক এক করে সকলেই গাড়ির সামনে এসে হাজির। কথা ছিল অরণ্য, মহুয়া, লাবণ্য, জিহান, আরিস আর মোনালিসা একসঙ্গে এক গাড়িতে যাবে, আর অন্য গাড়িতে মৌসুমী বেগম ও নাসিরুদ্দিন চৌধুরী। কিন্তু সকলের সময় মতো বাড়ি থেকে বের হলেও মোনালিসা আসতে অনেক দেরি হচ্ছিল। তা দেখে মৌসুমী বেগম ভারী স্বরে ছেলে মেয়েদের উদ্দেশ্যে বললেন, তোমরা সবাই চলে যাও, মোনালিসা আমাদের সঙ্গে আসবে। ওরা কেউ আর কোনো কথা বাড়ালো না, চুপচাপ সম্মতি দিয়ে গাড়িতে উঠে গেল। লাবণ্য, জিহান আর আরিস গাড়ির পেছনের সিটে বসলো। অরণ্য গিয়ে ড্রাইভিং সিটে বসলো। মহুয়া একবার তাকালো পেছনের সিটের দিকে। ও বেশ বুঝতে পারছে ওই পাজি তিনজন ওকে সামনের সিটে বসানোর জন্যই নিজেরা এমন হেলে দুলে বসেছে পিছনের সিটে। একটা দীর্ঘশ্বাস টেনে মহুয়া অরণ্যের পাশের সিটে বসলো। অরণ্য গাড়ি স্টার্ট দিয়ে বাড়ির বাইরে যেতেই মোনালিসা ছুটে এলো। বেশ কয়েকবার পেছন থেকে ডাকলো ওদের, কিন্তু অরণ্যরা হয়তো শুনতে পেল না। মোনালিসার মুখখানি যেন আমাবস্যা আধারে ছেয়ে গেল তার এমন মুখভঙ্গি দেখে মৌসুমী বেগম শব্দহীন শান্তির শ্বাস ছাড়লেন আর মোনালিসার দিকে এগিয়ে সান্ত্বনার স্বরে বললেন, তোমার দেরি হচ্ছিল দেখে শাহরিয়ার আর ধৈর্য ধারণ করতে পারলো না, বলল তোমায় যেন আমাদের গাড়িতে করে নিয়ে যাই। ও আর অপেক্ষা করতে পারবে না, জানোই তো ও কত জেদি আর অধৈর্য প্রকৃতি। বেচারি মোনালিসার মুখখানি পানসে হয়ে চুপসে গেল। কোনো কিছু না বলে মোনালিসা চুপচাপ গাড়িতে গিয়ে উঠল। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। ওই গাড়িতে অরণ্যের সঙ্গে মহুয়া আছে তা ভেবেই ওর গা দিয়ে আগুন বের হচ্ছে। এদিকে নাসিরুদ্দিন চৌধুরী মুস্কি হেসে মৌসুমী বেগমকে ফিসফিস করে বলল,